বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ প্রবিধান 1943 সালের এই পুলিশ প্রবিধানের অধ্যায় আছে 26টে। প্রবিধান আছে 1 থেকে 1290। আমাদের 1 থেকে 1290টা পড়া সম্ভব না, আমরা এখান থেকে বাইসে বা সাজেশন আকারে পড়ব এবং যার যেটা ভালো লাগবে যে এইটা আমার কাছে ইম্পর্টেন্ট ওই ধারাটা আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? আমার জন্য অপেক্ষা করে না, কিন্তু আমার কাছে যেটা ভালো লাগতেছে আমি ওইগুলো আপনাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। একের খ ছিল অফিসার। অফিসার বলতে পুলিশের সকল সদস্যই অফিসার। 33 ধারা আছে জনসাধারণের সাথে, 33 ধারা আছে জনসাধারণের সাথে যখন জনসাধারণের সাথে প্রতি আচরণ, জনসাধারণের প্রতি আচরণ 33 বিধিতে ও জনসাধারণের প্রতি আচরণ। তারপর আসে 34 অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের সাথে ভালো ব্যবহার করতে হবে, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের ভালো ব্যবহার করতে হবে। 35 ইন্সপেক্টর জেনারেলের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, ইন্সপেক্টর জেনারেল সমগ্র বাংলাদেশের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে। 53 এসআর গুরুত্বপূর্ণ মামলা বা এসআর মামলা, 53 গুরুত্বপূর্ণ মামলা বা এসআর মামলা। 61 হলো চৌকিদার প্যারেড, 61 চৌকিদার প্যারেড, 61 চৌকিদার প্যারেড। 62 ট্যুর ডায়েরি, 62 ট্যুর ডায়েরি। 68 কেস ডায়েরি, 68 কেস ডায়েরি, 68 কেস ডায়েরি। তারপরে হচ্ছে 68 পরে 86 পুলিশ জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবে এবং জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত থাকবে। পুলিশ জনকল্যাণমূলক কাজ করবে এবং জনকল্যাণমূলক কাজের জন্য প্রস্তুত থাকবে বা অংশগ্রহণ করবে। 87 পুলিশ মন্দির মসজিদ গির্জা এর জন্য চাঁদা তুলতে পারবে না, কোনো পুলিশ কখনো চাঁদা তুলতে পারবে না। 88 অস্ত্র লাইসেন্স হতে অব্যাহতি, অস্ত্র লাইসেন্স হতে অব্যাহতি, ঠিক আছে? এরপরে আসেন 100 ধারা পুলিশ সুপার বা সমপদ মর্যাদা অফিসারদের ফৌজদারি দেওয়ানি মামলার বিষয়ে অবহিত করতে হবে। তাহলে পুলিশ সুপারকে ফৌজদারি এবং দেওয়ানি মামলার বিষয়ে অবহিত করতে হবে। এরপরে আসলে কত ধারা পড়বে? 102। এই তো তাহলে 100 পর্যন্ত পড়লাম, মাত্র হলে 10টাতে 11টা ধারা পড়লাম, আর বাকিগুলো হচ্ছে আমরা সূচি আকারে আলোচনা করব। হ্যাঁ দোস্ত, হজরত একেবারে বুলেট প্রুফ পড়া ঘটনাটা কি দেখেন, মানুষের চেষ্টা শক্তি। দোস্ত হজরত বুলেট প্রুফ পড়েও সে অংশগ্রহণ করে। দীর্ঘ 1 বছর আমাদের সাথে হজরত জয় এবং কাদের উস্তাদ, মাঝে মাঝে আইব উস্তাদ আছে, দীর্ঘদিন আমাদের সাথে আমরা একসাথে পথ চলা, এটা আলাদা সম্পর্ক। এই জন্য মাঝে মাঝে আপনারা করবেন, এই বিষয় নিয়ে আলোচনা করবেন, ঠিক আছে? তো একসাথে ক্লাস প্রতিনিয়তই করি, তাই না? এরপরে আসেন পরবর্তী ধারা হলে 102 মানে পড়বো না, 3ও পড়বো না, সরাসরি চলে যাবো হচ্ছে 102, 3 পড়া লাগবে না, এগুলোর তো এমসিকিউ নাই। এমসিকিউ আছে 5, 105 ইন্সপেক্টর জেনারেল ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের সাথে সাক্ষাৎ। ইন্সপেক্টর জেনারেল এবং ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের সাথে সাক্ষাৎ করার বিধান কি? আপনারা জানেন আমরা যে অধীনস্থ পুলিশ আছি, আমরা কিন্তু এই ইন্সপেক্টর জেনারেল এবং ডিআইজির সাথে দেখা করতে যাব না। কোন কারণে? আমাদের উদ্বোধন কি বলছে, কোনো অধীনস্থ পুলিশ অফিসার নিজের প্রয়োজন, মানে আমার আপনার প্রয়োজন, এই প্রয়োজন নিয়ে কখনোই পুলিশ অফিসারের কাছে দেখা করা যাবে না। সেই প্রয়োজনগুলো কি? পদোন্নতি। স্যার আমার পদোন্নতি লাগবে, দিয়ে দেন, এজন্য যাওয়া যাবে না। আমার বদলি আমি অমুক জায়গায় তমুক জায়গা যাবো, এইটা নিজের প্রয়োজন। ছুটি বা অন্য কোনো আবেদনের বিষয় ইচ্ছা পোষণ করার সাক্ষাৎ করতে পারবেন না। তাহলে আমি আপনি কার সাথে? ইন্সপেক্টর জেনারেল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল। ইন্সপেক্টর জেনারেল আইজি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের সাথে আপনি কোন কাজে দেখা করতে পারবেন না? ব্যক্তিগত কাজ। এমসিকিউ আমরা কোন কাজে দেখা করতে পারবো না? ব্যক্তিগত কাজে। কার সাথে দেখা করতে পারবো না? ইন্সপেক্টর জেনারেল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি। তাহলে আইজি এবং ডিআইজির সাথে আমাদের ব্যক্তিগত প্রয়োজনে দেখা করতে পারবো না। ব্যক্তিগত প্রয়োজনগুলো কি? অধীনস্থ পুলিশ অফিসার কি কাজে ডিআইজি এবং ইন্সপেক্টর জেনারেলের সাথে দেখা করতে পারবে না? এমসিকিউ সেটা হচ্ছে পদোন্নতি, বদলি, ছুটি। পদোন্নতি, বদলি, ছুটি, এমসিকিউ মনে রাখবেন। আমরা অধীনস্থরা ইন্সপেক্টর জেনারেল এবং ডিআইজির কাছে বদলি, পদোন্নতি এবং ছুটির জন্য দেখা করতে পারবো না। এই 3টে কাজের জন্য দেখা করা যাবে না। এই কাজ হলো কি? আমার আপনার ব্যক্তিগত কাজ। ব্যক্তিগত কাজের জন্য ইন্সপেক্টর জেনারেল ডেপুটি ইন্সপেক্টর জেনারেলকে সাক্ষাৎ করা যাবে না, পরিষ্কার বাংলা।
এই হলো MCQ গুলো 2 থেকে 3টে। এখন আসেন কর্মরত জেলা, আপনি যে জেলায় কর্মরত আছেন, জেলার পুলিশ সুপারের অনুমতি ব্যতি রেখে আপনি যে জেলায় কর্মরত আছি, আমরা পুলিশ সুপারের অধীনস্থ থাকি। এই পুলিশ সুপারের অনুমতি ব্যতীত ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের নিকট, মানে ডিআইজির নিকট আপনি পুলিশ সুপারের অনুমতি রাখা। আগে তো 1943 সালে যখন হয়েছিল তখন কিন্তু ডিএমপি সিএমপি ছিল না, ট্যুরিস্ট ইনভেস্টিগেশন ছিল না, তখন জেলা ছিল। তাহলে আপনি আমি আপনার অধীনস্থ পুলিশ, আমি যে জেলায় কর্মরত আছি সেই জেলার পুলিশ সুপারের অনুমতি ছাড়া আমি ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের সাথে দেখা করার সুযোগ নাই। MCQ, জেলার কার অনুমতি ক্রমে ডেপুটি ইন্সপেক্টর নিকট দেখা করা যায় না? ইন্সপেক্টর, RI, OC, সার্কেল, পুলিশ সুপার। তখন লিখবেন পুলিশ সুপার। MCQ, পুলিশ সুপার, এগুলো প্রশ্নের পড়া, নাহলে MCQ পড়া। বারবারই যেটা প্রশ্ন সেটা আপনাদের সাথে বলবো। তাহলে কার অনুমতি ছাড়া জেলায় কার অনুমতি নিয়ে আপনি ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের সাথে দেখা করবেন? পুলিশ সুপারের অনুমতি। কার অনুমতি নিয়ে? পুলিশ সুপারের অনুমতি নিয়ে ইন্সপেক্টর জেনারেলের সাথে দেখা করবেন। নাম্বার 2, পুলিশ সুপার এবং ডেপুটি ইন্সপেক্টর উভয়ের অনুমতি নিয়ে আপনি কার সাথে দেখা করবেন? ইন্সপেক্টর জেনারেলের সাথে। MCQ, আমি আইজির সাথে দেখা করব। কিভাবে দেখা করব? পুলিশ সুপার এবং এডিশনাল ডিআইজি এই 2 স্যারের অনুমতি ছাড়া আমরা কখনোই ইন্সপেক্টর জেনারেলের সাথে দেখা করা পারবো না। দেখছেন, দেখা করা বা সাক্ষাতের জন্য বিধিবিধান আছে। তাহলে পুলিশ সুপার, আপনি যখন জেনারেল ইন্সপেক্টর জেনারেল আইজি স্যারের সাথে দেখা করবেন, কার কার অনুমতি লাগবে? পুলিশ সুপার, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, এই 2 স্যারের অনুমতি ছাড়া ইন্সপেক্টর জেনারেলের সাথে দেখা করার সুযোগ নেই, সাক্ষাৎ নেই। তাহলে আপনি ডিআইজির সাথে সাক্ষাৎ করলে কার অনুমতি লাগবে? পুলিশ সুপারের অনুমতি লাগবে। ডিআইজির সাথে কার অনুমতি লাগবে? পুলিশ সুপার। আপনার ব্যক্তিগত প্রয়োজন, আপনার আমার ব্যক্তিগত প্রয়োজন, অধীনস্থ পুলিশ অফিসারের বা কর্মচারীর ব্যক্তিগত প্রয়োজনে কাদের সাথে দেখা করতে পারবে না? কোন অফিসারের সাথে? পুলিশ সুপার, সার্কেল, তারপরে হচ্ছে এডিশনাল মানে ইন্সপেক্টর জেনারেল, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল। ওই ইন্সপেক্টর জেনারেল এবং ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের সাথে ব্যক্তিগত প্রয়োজনে দেখা করতে পারবেন না। সে ব্যক্তিগত প্রয়োজনগুলো কি কি? পদোন্নতি, বদলি, ছুটি। পদোন্নতি, বদলি, ছুটি, এই 3 ডিল আমাদের ব্যক্তিগত প্রয়োজনে আপনি ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের সাথে দেখা করতে পারবেন না। কিভাবে পারবেন? যদি অন্যান্য কাজ হয় সেটা পুলিশ সুপারের অনুমতি ক্রমে ডিআইজির সাথে, এবং পুলিশ সুপার এবং ডিআইজির ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের অনুমতি ক্রমে ইন্সপেক্টর জেনারেলের সাথে সাক্ষাৎ করতে পারবেন। এতটুকুই। তাহলে MCQ দেন 4-5টা। এই যে আমি চিল্লালাম, এনে আপনারা পড়লে পাতেন, কিন্তু এই আইনের ভাষা হলো কীরকম? এই একজনের কথা শুনলে মনে থাকে, পড়লে মনে থাকে না, বুঝলেন? পড়লে তাহলে এই আমাদের কিন্তু ক্লাস হয়তো আপনারা আমার সাথে 8-10 জন বা 15 জন আছেন, শরীফুল, আলামিন, মেহেদি, তারপরে জয়, রায়হান, মেহেদি স্যারের বহুত লোক আছে যাদের কাছে শত শত লোক পড়ে। তাই ওইখানে দেখবেন পাশ করে লোকে ওই ঘরের 10%, 20%, আর আমি যে আপনারা পড়েন যদিও 15 জন, কিন্তু আমি আপনাদের যেভাবে গাইডলাইন করতে চাচ্ছিলাম বা করতেছি, এখানে আপনারা 3 জন লোক আছেন আমার সাথে খুবই আন্তরিক বা লেখাপড়া, এবং আপনাদের মনে হয় প্রমোশন লাগবে। আমি যেটা বুঝি, যেমন এভাবেই লেখে, মানে যে রাশেদুল, জয়, হজরত, এদের বিষয়টা না বললেই নয়। যেটা কি করে আপনারা খাতা জমা যদি দেখতেন ধারাবাহিক, তাহলে বুঝতে পারতেন, আপনাদের নাও বলতে পারতাম। এই কাজটা আমুরিজাউল করছিলাম গত বছর কুটালীপাড়া থেকে। যাকে আপনারাও শুরু করেন, এখনো সময় আছে বলে মনে করি, শুরু করেন, পারি যাবেন ইনশাল্লাহ। এরপরে 106, সরকারি কর্মচারীর আচরণবিধি। সরকারি কর্মচারী, তাহলে ডিএমপি অধ্যাদেশের ভুল করেছি, 1860 সালের দণ্ডবিধি আইনের সরকারি কর্মচারী কত দ্বারা কেউ বলতে পারবেন? সরকারি কর্মচারী 17 আছে স্যার। এই সরকারি কর্মচারী কারা? ওখানে ব্যাপক ব্যাখ্যা দেওয়া আছে কি নাই? তাহলে আমরা পুলিশ, আমরাও কিন্তু সরকারি কর্মচারী। ওই যে দারোয়ান, আর সরকারি কর্মচারীর সংজ্ঞা যিনি বেতনভোগী বা সরকারি ভাতা লাভ করেন তিনি সরকারি কর্মচারী। আর সর্বনিম্ন দাম খালি জিপিএফ নাম্বার থাকতে হবে, অন্যান্য কার্যক্রম রাষ্ট্রীয় চাকরি হতে হবে না, সুযোগ সুবিধা ওই সংজ্ঞার ভিতর এতটুকু লেখা আছে, ঠিক আছে? এখন সরকারি কর্মচারীর আচরণবিধি, সরকার কর্তৃক সরকারি নিয়োজিত কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য সরকারি কর্মচারী আচরণবিধি
পুলিশের সকল অফিসারের ক্ষেত্রে বাধ্যতামূলক প্রযোজ্য হবে। তাহলে সরকারের যে বিভিন্ন সময় আইন প্রণয়ন করে, সরকারি কর্মচারী আইন, সরকারি কর্মচারী নীতিমালা, ওইখানে কিন্তু আমরা এই সরকারি কর্মচারী আমরা কিন্তু ওই আইনের মধ্যেই পড়ে যাই। আমাদের যদি এই নীতির বাইরে আচরণ করি তাহলে আমাদের কিন্তু চাকরিতে ঝামেলা হবে। এই 6 ধারা কিন্তু প্রশ্ন আছে, এই প্রশ্ন তাৎক্ষণিক আজ বলবো না, 2-1 দিন পরে আমি এ বিধিরও পড়াবো আপনাদের। কি কি করলে সরকারি আচরণ বিধি লঙ্ঘন হয়, কি কি করা যাবে, কি কি করা যাবে না, এই সম্পর্কে সরকারি আচরণ বিধিমালার থেকে কটা কথা আছে নিয়ে এসে আপনাদের এই 106-এর সাথে আমি বলবো না, আপনারা সেদিন এই কথাটা লিখে নিন বা পড়ে নিন, ঠিক আছে? এতটুকু। এরপরে এটা কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে। তারপরে 107 প্রচার সংস্থার সঙ্গে সম্পর্ক। প্রচার সংস্থা হচ্ছে পেপার, পত্রিকা, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, এইগুলো সাংবাদিক পেশা। এই পেশার সাথে আমি আপনি জড়িত না হই। প্রচার সংস্থার সাথে সম্পর্ক না কেমন রাখবেন? যে সকল ব্যক্তির উপর বা প্রবিধান অনুসারে প্রযোজ্য তাদের কোনো সংবাদ সংস্থা, কোনো পত্রিকা, সংবাদপত্র, সাময়িক স্বীকৃতি সংবাদদাতা হিসাবে নিযুক্ত বা নিষিদ্ধ করা হয়েছে। আপনি নিয়োগ তাহলে কি আমরা এই পেপার পত্রিকার সাংবাদিকতা করা, প্রচার করা, পত্রিকার কার্যক্রম করা, এইগুলো আমাদের উপর নিষেধ আছে। এইগুলো আমাদের উপর কি আছে? নিষেধ আছে, এই কাজ করা যাবে না। এছাড়াও পুলিশ ওই সামনে পাবো 10 ধারা কি নিলামের কথা আছে। পুলিশ আইনের 10 ধারায় কি আছে? 1861 সালে পুলিশ আইনের 10 ধারা আছে, আমরা পুলিশের চাকরি ব্যতীত অন্য কোনো চাকরি ব্যবসা করা যাবে না ইন্সপেক্টর জেনারেলের অনুমতি ছাড়া। এইখানে 107 বলছে প্রচার সংস্থা, পেপার পত্রিকায় যে কার্যক্রম করে, যে আমি তো চাকরি করি না, আমি তো পার্ট টাইম করি, এরকম থাকতে পারে না। আপনি ওই কাজও আপনি পুলিশের চাকরি করলেই ওই প্রচার সংস্থা পেপার পত্রিকার কাজ করা যাবে না, করে না। এছাড়া বেতারের সম্প্রচার সম্পর্কে, এই বেতারের সম্প্রচার দেখেন গান বাজনা হয়, আমাদের অনেক পুলিশ গায়, সরকার অনুমতি দেয়, ওখানে একটা নীতিমালা আছে। ওই নীতিমালা আপনি কতটুকু করতে পারবেন, কতটুকু করা যাবে, আর কতটুকু করা যাবে না সেতটুকু আপনি বন্ধ রাখবেন, ঠিক আছে? প্রচার সংস্থা কি বলছে? বেতার সম্প্রচার সম্পর্কে সরকার যেসব বিধি প্রণয়ন করেছেন সে সকল নিয়মাবলী বা প্রবিধানের আওতায় সকলের উপর বাধ্যতামূলক প্রযোজ্য হবে। তাহলে ওর যে বিধিবিধান আছে ওটা সকলের উপর প্রযোজ্য হবে, ওর ব্যত্যয় করা যাবে না। ওর একটা নিয়ম নীতি ও তো আমাদের জানা নাই। আমাদের মূল পড়া হবে প্রচার সংস্থার সাথে আমি আপনি জড়িত যেন না হয়, বলেই কিন্তু শাস্তি এবং চাকরি যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে সংবাদপত্র, কোনো পত্রিকা, সংবাদপত্র বা সাময়িকী মানে শুক্রবারে দেখেন, আমি আগে যুগান্তর পড়তাম, আলপিন ছিল, বিশ্ব ছিল, বিভিন্ন পত্রিকায় শুক্রবার কেন্দ্রিক করে ওইগুলোতে আপনি কাজ করতে পারবেন না, এরকম বলছে। 108 সরকারের নীতির সমালোচনা নিষিদ্ধ করছে। আমি আপনি যে সরকার যে নীতি নির্ধারণ করে সেই বিষয়ে যেন কোনো সমালোচনা না করি, এই বিষয়ে নিষেধ করছে। সরকার বিশেষ উদ্দেশ্যে কোনো নীতি বা কার্যকলাপ অনুমোদন করছে। সরকার বিশেষ উদ্দেশ্যে কোনো নীতি বা কার্যক্রম অনুমোদন করছে, আপনি এই অনুমোদনের উপরে কোনো মন্তব্য প্রকাশ করতে পারবেন না, এটা লিখিত হোক অলিখিত হোক। তাহলে সরকার যখন কোনো পদক্ষেপ নেছে, কোনো কাজ করার উদ্যোগ নেছে, এই উদ্যোগে আমি আপনি পুলিশ সদস্য, ওর উপরে কি করা যাবে না? মন্তব্য প্রকাশ করা যাবে না। এই মন্তব্য কয়ভাবে করা যাবে না? মৌখিক এবং লিখিত, কোনোভাবেই করা যাবে না। তাহলে সরকারের নীতির সমালোচনা করা যাবে না। এই সমালোচনা আপনি কিভাবে করতে পারবেন না? মৌখিকভাবে এবং লিখিতভাবে, দুটির একটাও আমি করতে পারবো না, ঠিক আছে? নিষিদ্ধ আছে, এমসিকিউ দুটি আসলো। তাহলে মৌখিকভাবে করতে পারবেন না, লিখিতভাবে। তাহলে সরকারের নীতির সমালোচনা কখন করা যাবে না? মৌখিকভাবে, লিখিতভাবে, ক খ উভয় কোন সমালোচনা করা যাবে, তখন লিখবেন ক খ উভয়। সরকারের সিদ্ধান্ত অফিসার কর্তৃক সম্পাদিত হবে এমন কোনো বিষয় তার অনুমোদন লাভ যদি না করে, তাহলে মানে সরকারের সিদ্ধান্ত অফিসার কর্তৃক সম্পাদিত হয়েছে, সরকার যে সিদ্ধান্ত নেবে এই অফিসার কর্তৃক একটা সিদ্ধান্ত নেছে, কিন্তু এমন এক বিষয় যে আপনার অনুমতি লাভ যদি না হয়, মানে আপনি আমার অনুমতির দরকার ছিল। যেমন একটা উদাহরণ দেই, আমার 18 ব্যাটালিয়ন থাকাকালীন এক ভাই বলতেছিল যে আমাদের আইজি স্যার যে আমাদের কমিটি ব্যাংকেতে টাকা দিল, তা সে কি আমার অনুমতি নিয়েছে?
আমার টাকা কেন ওই পদ্মা সেতুতে দিল, এরকম কি প্রশ্ন করছিল। তাই আমি বললাম শোনেন, অনুমতির জন্য সবার দ্বারে দ্বারে আইজি ঘুরতে পারে না, সবার দ্বারে দ্বারে আইজি সাহেব যেতে পারে না। সরকারের ওখানে কমিটি আছে, তারা যে সিদ্ধান্ত নেছে সেটা সবার সিদ্ধান্ত বলেই গৃহীত হয়েছে। কিন্তু 108-এ কি বলছে, সরকার সিদ্ধান্ত অফিসার কর্তৃক সম্পাদিত এমন কোনো বিষয় তার অনুমোদন লাভ যদি না করে, তাহলে তিনি তার কর্তৃপক্ষের নিকট, মানে আমার অনুমতি নেয় নাই, সরকারের সিদ্ধান্ত নিচ্ছে, তখন আমি সরকারের কাছে গেলাম, আমার তো অনুমতি নেয় নাই, তাহলে আমার একটা অনুমতি কিভাবে নেবে, কর্তৃপক্ষের নিকট একটা আবেদন করতে হবে যে আমি ওই বিষয়ে একটা মন্তব্য করব বা ওই বিষয় সম্পর্কে কিছু বলবো। এই অনুমোদন পাওয়ার পরে যদি আপনি কিছু বলেন, তাহলে আপনার হয়তো কোনো সমস্যা হবে না, কারণ আপনি তো অনুমতি নিয়েছেন, তাই না? তখন আপনি বলবেন যে এই কাজ করলে এই সমস্যা, এই কাজ করলে সমস্যা নাই, সরকারের সামনে বসে তখন আপনি আলোচনা করবেন। এছাড়া সরকার যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, উদ্যোগ নিয়েছে, সেই নীতির বিরুদ্ধে আপনি মৌখিক বা লিখিতভাবে কোনো নীতির সমালোচনা করতে পারবেন না। এরপর আসে 9, গুরুত্বপূর্ণ হলো 109 টাকা ধার নেওয়া বা দেওয়া। এই যে আমরা বুঝি আমাদের পুলিশের কাছে টাকা ধার এবং নেওয়া, না, এ কথা বলে না, এখানে অনেকগুলো এমসিকিউ পর্ব শুনবেন। 109 বলছে কেবলমাত্র প্রতিষ্ঠিত কোনো ব্যাংক, প্রবিধানের 109, আপনি এই টাকা ধার লেনদেন কোথায় করতে পারবেন না, কোনো প্রতিষ্ঠিত ব্যাংক, কোনো প্রতিষ্ঠিত ব্যাংক মানে সমাজে যেগুলো প্রতিষ্ঠিত ব্যাংক আছে, এনজিও টেনজিও আছে, টাকা পয়সা দেয়, এই সমস্ত কথাগুলোই বলছে। কেবলমাত্র প্রতিষ্ঠিত কোনো ব্যাংক প্রতিষ্ঠানের সঙ্গে সাধারণ বাণিজ্যিক লেনদেন, মানে কোনো একটা প্রতিষ্ঠান আছে যেখানে আপনি বাণিজ্যিকভাবে মানে ব্যবসার ক্ষেত্রে টাকা পয়সা লেনদেন করেন, কম বেশি করেন, দেওয়া নেওয়া করেন, তাহলে কোনো সুপ্রতিষ্ঠিত ব্যাংক ব্যবসার প্রতিষ্ঠানে লেনদেন করেন যেখানে আপনার ব্যবসা কার্যক্রম চলে, এই জায়গাটা টাকা লেনদেন আপনি করতে পারেন না, টাকা ধারও দেবেন না, টাকা ধার নেবেন না। তাহলে কি বলছে, যদি আসতে খালি তো এমসিকিউ, কাদের কাছ থেকে টাকা লেনদেন করা যাবে না, যদি অজানা থাকে, পুলিশের কাছ থেকে, জুরিদার নায়কের কাছ থেকে, এএস এর কাছ থেকে, ওইগুলোই মারি দিয়ে আসতাম না। এখানে কিন্তু এর সাথে যদি কেবলমাত্র সুপ্রতিষ্ঠিত কোনো ব্যাংক, কোনো প্রতিষ্ঠানের সাথে বাণিজ্যিক লেনদেন করা যাবে না, এই টাকা ধার লেনদেন করা যাবে না। অন্য সকল বিষয় উচ্চতর পদের, নিম্ন পদের সকল অফিসারের জন্য কর্তৃত্বাধীন স্থানীয় সীমানার মধ্যে, তাহলে সকল অফিসারের জন্য ওই একই আইন। কোনো সুপ্রতিষ্ঠিত ব্যাংক, কোনো সুপ্রতিষ্ঠিত ব্যাংকের নিকট থেকে আপনি লেনদেন করবেন না, কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাথে আপনি লেনদেন করবেন না ব্যবসার খাতিরে। এবার সর্বস্তরের পুলিশ অফিসারের জন্য একই বিধিবিধান। কিন্তু আপনি কি করবেন, নিজের কর্তৃত্বাধীন আপনি যেখানে দায়িত্ব পালন করবেন, আপনার আমার দায়িত্বাধীন কোনো সীমানার মধ্যে অবস্থিত কোনো ব্যক্তি, খেয়াল করেন আমরা যেখানে ডিউটি করি আমাদের এখতিয়ার ভিতরে কিন্তু অনেক লোক বসবাস করে, এই লোকের কাছ থেকে আপনি টাকা ধার লেনদেন ওই বা ব্যক্তিবর্গের নিকট থেকে টাকা ধার লেনদেন করতে পারেন না। ব্যক্তি বলতে মানুষ বোঝায়, ব্যক্তিবর্গের মানে সমিতি থাকতে পারে, সমিতি কমিটি আছে না, যারা একটা সমিতি করে টাকা জমাচ্ছে এক জায়গায় 10-12 বন্ধু মিলে, তারপরে ব্যক্তিত্ব চেনেন একজন অন টু অন ওভার। তাহলে এই যে অনেকগুলো ব্যক্তিবর্গের নিকট থেকে আপনি এই টাকার ধার লেনদেন অভাব আনটন থাকতে পারে, এই কাজ করবেন না, এই কাজ করলে কিন্তু সামনে চরম অপরাধ। এছাড়াও আপনি জমির মালিক হওয়া, জমির মধ্যে বসবাস করা, ব্যবসা পরিচালনা করা সম্পূর্ণ নিষেধ করছে। কি করছে? সম্পূর্ণ নিষেধ করছে। এটা কিরকম? এটা হচ্ছে টাকা লেনদেন। আমরা সাধারণ বুঝতাম যে আমরা না যে কজন পড়তেছি, আমি আইবির ধার দিলাম, আইব আমার ধার দেয়, এতে কেসাল হলে ঝামেলা হলে কিন্তু চাকরিচ্যুত করা লাগে, চাকরিচ্যুত একমাত্র শাস্তি। তাহলে চাকরিচ্যুতই তার একমাত্র শাস্তি। তাহলে আমরা আগে খালি এইটুকুই জানতাম যে নিজেরা টাকা লেনদেন ধার দেনা করলে এরকম হয়, কিন্তু না, আপনি যদি সুপ্রতিষ্ঠিত কোনো ব্যাংকের থেকে নেন তাহলেও আপনার বিপদে পড়ে যাবেন। যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বাণিজ্যিক লেনদেন করেন তাহলেও আপনার ওই টাকা ধার লেনদেনের অন্তর্ভুক্ত পড়বে। আপনি যেখানে চাকরি করেন ওইখানে বসবাসকারী কোনো ব্যক্তির কাছ থেকে টাকা ধার লেনদেন করছেন, আপনি বিপদে পড়ে যাবেন। কোনো ব্যক্তিবর্গের সমিতি, কোম্পানি, প্রতিষ্ঠান থেকে নিয়ে ফেলছেন, আপনি বিপদে পড়ে যাবেন, কারণ এটা নিষেধ। এছাড়াও আপনি জমি ক্রয় করতে পারবেন না, জমির মালিক হবেন মানে জমি কিনছেন এরকম কাজও করবেন না। জমিতে বসবাস করেন, বসবাসের ব্যবসা পরিচালনা করেন, বসবাস করে আসে অনেকে ব্যবসা পরিচালনা করে, সম্পূর্ণ আমার আপনার জন্য নিষেধ। আর এই কাজ যদি আমি আপনি করি, ব্যাংকের থেকে টাকা নেই, প্রতিষ্ঠানের সাথে লেনদেন করি, তারপরে ওই যেখানে চাকরি করি ব্যক্তিবর্গের টাকা নেই, এই সমস্ত কাজগুলো হচ্ছে দুর্নীতিমূলক কাজ।
এমসিকিউ, এই যে টাকা লেনদেন করা, ব্যাংকের থেকে টাকা নেওয়া, এই ধরনের কাজকে কি হিসাবে আখ্যায়িত করা হবে? প্রতারণা, জালিয়াতি, দুর্নীতি, সরকারি আদেশ বাইলট, এটা দুর্নীতি হিসাবে স্বীকৃত হবে। এমসিকিউ করলাম, এই কাজটা কিন্তু দুর্নীতিমূলক হলো। এই কাজটা কি? দুর্নীতিমূলক কাজ হয়েছে। তাহলে জালিয়াতি হয় নাই, প্রতারণা, অনিষ্ট হয় নাই, দুর্নীতি হয়েছে। এর একমাত্র শাস্তি কি? এই টাকা ধার লেনদেন করা ব্যাংক প্রতিষ্ঠান থেকে নিয়েছেন, এর একমাত্র শাস্তি আছে পদচ্যুত করা। পদচ্যুত, কত বড় অপরাধ দেখেন আপনারা। আমরা যেন সবাই সাবধানতা অবলম্বন করি। পদচ্যুত অপরাধগুলো কি ছিল? কোনো সুপ্রতিষ্ঠিতের কাছ থেকে টাকা লোন নিয়েছেন, ধার নিয়েছেন, কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাথে টাকা লেনদেন করছেন, এছাড়া যেখানে আপনি চাকরি করেন সেইখানে আপনি কি করছি? ব্যক্তির কাছে টাকা নিছি বা ধার লেনদেন করছি, কোনো ব্যক্তিবর্গের নিকট থেকে নিছি। জমি কিনছি, জমি কিনে মানে জমিতে, হ্যালো হজরত, হজরত তুমি সাইলেন্ট করে দাও দোস্ত। এই কাজগুলো যদি করেন, ব্যবসা পরিচালনা করেন, এই কাজগুলো সব দুর্নীতিমূলক কাজ। এই কাজগুলো সব দুর্নীতিমূলক কাজ। এমসিকিউ আর একমাত্র শাস্তি হলো চাকরিচ্যুত করা। দেন কতগুলো এমসিকিউ বললাম, মূলধন লেখবেন সেই সব আলাদা। এমসিকিউ আমরা অনেক আইন কিন্তু মাইনারাক পড়ি নাই, যার কারণে এখান থেকে আমাদের এমসিকিউ শতভাগ পড়বো, বুঝছেন? এরপর আসেন, সরকার কর্তৃক বিশেষভাবে অনুমতিপ্রাপ্ত না হলে কোনো ঘোষিত কর্মকর্তা কোনো সমবায় সমিতি হতে ঋণ গ্রহণ করতে পারবেন না। সরকার কর্তৃক বিশেষভাবে অনুমতিপ্রাপ্ত না হয়ে কোনো ঘোষিত কর্মকর্তা, তাহলে আমরা যে ব্যাংকটিতে লোন নেই, কমিটি ব্যাংক আমাদের নিজের ব্যাংক, এবং আপনি অন্য ব্যাংকের থেকে নিতে পারবেন, তো সরকারের নিকট অনুমতি নেবেন, সেক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা হবে না, লোন নিতে পারবেন। তাহলে সরকার কর্তৃক বিশেষভাবে অনুমতিপ্রাপ্ত না হওয়া কোনো ঘোষিত কর্মকর্তা কোনো সমবায় সমিতি হতে ঋণ গ্রহণ করতে পারবেন না। তাহলে আপনি অনুমতি নেবেন এবং পাবলিক ব্যাংকে যা দেখবেন বলে আপনি যার অধীনস্থ তার নিকট থেকে লিখিত নিয়ে আসেন, তারপরে আমরা আপনাকে লোন দেব। দেখবেন যাবেন, যা প্রমাণ করবেন, দেখবেন ওই কাগজ ছাড়া আপনারা লোন দেয় না। এরপর 110 সরকারি নিলামে করা, 110 প্রবিধান 110 সরকারি নিলাম করায়। এই সরকারি নিলাম করায় কার অনুমতি? এটা কিন্তু এমসিকিউ আসবে। ডিআইজি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের অনুমতি ব্যতীত আপনি নিলামে অংশগ্রহণ করতে পারবেন না। কার অনুমতি ক্রমে আপনি নিলামে অংশগ্রহণ করবেন? ডেপুটি ইন্সপেক্টর জেনারেল। যদি ইন্সপেক্টর জেনারেল থাকে ওইখানে কিন্তু দাগ দেবেন না, র্যাঙ্কে বড় হতেই পারে স্যার, কিন্তু পুলিশ প্রবিধানের 110-এ কি বলছে? ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের অনুমতি ব্যতীত আপনি নিলামে অংশগ্রহণ করতে পারেন না, এবং ক্রয় বিক্রয় নিষিদ্ধ করছে। এই যে নিলাম ক্রয় বিক্রয় করে, এইটা কার অনুমতি লাগবে? ডেপুটি ইন্সপেক্টর জেনারেল। আর ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো চাকরি যদি করতে চান, কার অনুমতি ক্রমে করতে পারবেন? ইন্সপেক্টর জেনারেলের অনুমতি ক্রমে করতে পারবেন। এটা কত দ্বারা? পুলিশ আইনের 10 দ্বারা। আর কি বললাম? টাকা পয়সা ধার লেনদেন যদি করেন, তাহলে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি, সরকারের অনুমতি ক্রমে আপনি নেবেন। আর যদি অনুমতির বাইরে নেন, আপনি দুর্নীতিমূলক কাজ করছেন, শাস্তি হলে চাকরিচ্যুত। দেখছেন, এই কথা মনে রাখবেন। এই এমসি কিন্তু আইছিল, আসার সাথে সাথে 110-এর সাথে বেশিরভাগ সময় 110 পুলিশ আইনের 10 লেখে, কিন্তু বুঝে লেখলো না বুঝে লেখলো, হ্যাঁ এটা আমাদের নিষেধ আছে। তারপরে প্রচার সংস্থার সাথে আপনি কাজ করতে পারবেন, এটাও তো নিষেধ আছে। এটা তো দেন না ভাই, কিন্তু ওই দুটোর পাশাপাশি, তাই আমরা ব্যবহার করে ফেলাই। ঠিক আছে, তাহলে এইটা হলো ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, আর 10 হলো ইন্সপেক্টর জেনারেল। তাহলে ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের অনুমতি ব্যতীত আপনি অবশ্যই নিলামে অংশগ্রহণ করতে পারবো না, এবং নিলামের ক্রয় বিক্রয় করা যাবে না। কার অনুমতিতে নিলামের ক্রয় বিক্রয় করা যাবে না? পুলিশ সুপার, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, ইন্সপেক্টর জেনারেল, অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল। তাহলে র্যাঙ্ক যতই বড় হোক আপনি লিখবেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, বইতে যা আছে তাই। ঠিক আছে। কোনো কোম্পানির শেয়ার ক্রয় বা গ্রহণ, 111 কোনো কোম্পানির শেয়ার ক্রয় বা গ্রহণ, যখন কোনো সরকারি কর্মচারী এমন কোনো জেলার বদলির আদেশ প্রাপ্ত হন সেখানে ব্যবহারকারী কোম্পানি তার শেয়ার আছে, তখন তিনি অবিলম্বে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে মাধ্যমে শেয়ারের বিষয়টি ইন্সপেক্টর জেনারেলকে অবহিত করবেন। কি বুঝলেন? বলতেছি, যখন আপনার কোনো জায়গা বদলি হবে, আপনি ধরেন চাকরি করেন ঢাকা হেডকোয়ার্টারে, ডিএমপি, বদলি হলো সিএমপিতে, কিন্তু সিএমপিতে আপনার শেয়ার আছে, এই যে আপনার শেয়ার ওই জেলায় আছে, আপনি নিজ জেলায় থেকে এই শেয়ারের কার্যক্রম করেন, তখন এই বিষয়টা আপনি ইন্সপেক্টর জেনারেলকে অবহিত করবেন। এখানে আরো সুন্দর সুন্দর কটা কথা আছে, খালি খেয়াল করেন।
তাহলে কি বলে, সরকার যখন কোনো সরকারি কর্মচারী এমন কোনো জেলায় বদলির আদেশ পালেন, আপনি যে জেলায় বদলির আদেশ প্রাপ্ত হয়েছেন সেখানে বসবাসকারী কোম্পানি আপনার শেয়ার আছে, এই শেয়ারের কথা অবিলম্বে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে, কার মাধ্যমে জানাবেন? ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে শেয়ারের বিষয়টি ইন্সপেক্টর জেনারেলকে অবহিত করবেন। আপনি যে এক জেলায় আছেন সমস্যা নাই, কিন্তু যে জেলায় আপনার বদলি আছে, যে রেঞ্জে বা যেখানে আপনি কর্মরত থাকবেন সেইখানে আপনার শেয়ার আছে, এইটা যাওয়ার সাথে সাথে পুলিশ কর্তৃপক্ষের মাধ্যমে আপনি ইন্সপেক্টর জেনারেলকে অবহিত করবেন। এটা আপনার শেয়ারের কথা আপনি জানালেন। 2 নম্বরে কি বলছে খেয়াল করেন, কোনো সরকারি কর্মচারী যে জেলার সাময়িকভাবে নিয়োজিত আছেন, মানে যে জেলা আমরা সাময়িকভাবে প্রত্যেকেই স্ব জেলায় আমরা চাকরি করতে, সে জেলার কার্যক্রম পরিচালনা হয় এমন কোনো কোম্পানির শেয়ার ক্রয় করতে পারবেন না। তাহলে আমি আপনি যে জেলায় আছি এই জেলায় যদি কোনো শেয়ার ক্রয় বিক্রয় করা হয় এটা কিন্তু কেনা যাবে না। আর আগেরটা কি বলছে, এক জেলা আমার শেয়ার কেনা ছিল কিন্তু সেই জেলায় যখন আমার বদলি হওয়া পড়ছে তখন ইন্সপেক্টর জেনারেলকে জানালাম। তাহলে এমসিকিউ, যে জেলা আপনার বদলি হয়েছে সেই জেলায় যদি শেয়ার কেনা থাকে আপনি কাকে অবহিত করবেন? ইন্সপেক্টর জেনারেলকে অবহিত করবেন। এমসিকিউ, যে জেলায় আপনাকে বদলি হয়েছে ওই জেলায় যদি আপনার শেয়ার কেনা থাকে তাহলে আপনি কার মাধ্যমে ইন্সপেক্টর জেনারেলকে জানাবেন? তাহলে আপনি জানাবেন কর্তৃপক্ষের মাধ্যমে আপনি ইন্সপেক্টর জেনারেলকে অবহিত করবেন। এখন যে জেলায় আপনি কর্মরত আছেন, এমসিকিউ, যে জেলায় আপনি কর্মরত আছেন ওই জেলার শেয়ার কি আপনি ক্রয় বিক্রয় করতে পারেন? না, করতে পারবেন না। শেয়ার আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন না। তিনি আছে কি বলছে, অত রিডিং পড়বো না, মেথামেট আছে। উত্তরাধিকার সূত্রে আপনি যে জেলায় বদলে আছেন বা মালিকানা সূত্রে বা উত্তরাধিকার সূত্রে, পৈতৃক সূত্রে যদি আপনি শেয়ার পান, শেয়ার দান সূত্রেও যদি পান, শ্বশুরের কাছ থেকে পান, শাশুড়ির কাছ থেকে পান বা পৈতৃক সূত্রে শেয়ার পান, তাহলে এই শেয়ার সঙ্গে সঙ্গে আপনি ইন্সপেক্টর জেনারেলকে অবহিত করবেন। তাহলে আপনি যদি পড়ি, পড়া তো সারা বছর লাগবে না, একটু পড়ি। 3 নম্বরে কি বলছে খেয়াল করে, যখন কোনো সরকারি কর্মচারী যে জেলায় নিয়োজিত আছেন, আমি আপনি যেখানে আছি এটি ধরে নেন, সেই জেলার কার্যক্রম পরিচালিত কোনো কোম্পানির শেয়ার মালিকানা উত্তরাধিকার সূত্রে, ধরেন আমি খুলনা মেট্রোয় আছি, জয়নাল ভাই খুলনা মেট্রো, হজরত 3 ব্যাটালিয়ন, রাশেদুল পুলিশ একাডেমি সারদা, তারপরে কি আইএফ পুলিশ হেডকোয়ার্টার ঢাকা, তাহলে আমরা স্ব ইউনিটি আছি। ইউনিটি আমার বাবা মা শেয়ার আছে, আমাদের বাবা মার শেয়ার থাকতে পারে, শ্বশুর শাশুড়ি থাকতে পারে, অথবা ভাই ব্রাদারের থাকতে পারে। ফট করে দেখা গেলো তাদের পরগমন হলো বা তারা শেয়ার আপনাকে উত্তরাধিকার সূত্রে দিয়ে দিল যে আমি আর চালাবো না, এটা ওর দিয়ে দেয়, মালিকানা হয়ে যাক। এই যে আপনি পালেন উত্তরাধিকার সূত্রে বা তারা মৃত্যুবরণ করার কারণে এই নিলামের মালিক হলেন, এই মালিক হওয়ার সঙ্গে সঙ্গে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট কি করবেন? লিখিত আকারে জানাবেন যে আমি এই নিলামের মালিক হয়েছি বা আমি উত্তরাধিকার সূত্রে এই নিলামটা পাইছি। এগুলো হলো এমসিকিউ, এগুলো হলো এমসিকিউ, ঠিক আছে? তাহলে 111 হলো কোম্পানির শেয়ার। আপনি যে জেলায় কর্মরত আছেন যদি অন্য জেলায় বদলি হয়, সেই জেলায় যদি আপনার থাকে, শেয়ার থাকে, এই শেয়ারটা আপনি ইন্সপেক্টর জেনারেলকে অবহিত করবেন, কারণ আপনার বদলি হয়েছে। যে জেলায় আপনি চাকরি করবেন ওই জেলায় আপনার শেয়ার কেনা যাবে না। 2 নম্বর 111। 3, এগুলো কিন্তু মুখস্থ করবেন না। আতাদারি পায়দারের হেডলাইন মুখস্থ করবেন না। হেডলাইনের কথা আমি যেদিন প্রতিদিন বলবো আর আপনাদের দিচ্ছি ওইগুলো পড়বেন। মনে করতেছেন বেশি পারে না, এগুলো আমি এভাবে পড়ছিলাম, স্যার পড়াইতো আমি শুনতাম, তা আপনাদের সাথেও তারই ধারাবাহিক আলোচনা। আবার আপনি যে জেলায় কর্মরত আছেন ওই জেলাতে আপনি শেয়ার উত্তরাধিকার সূত্রে পাইছেন, দান সূত্রে পাইছেন, অথবা পিতামাতা যদি কারোর থাকে, কারোর নামে ছিল, মারা গেছে, অটোমেটিক আপনি পৈতৃক সূত্রের শেয়ারের মালিক হলেন। কিন্তু এই বিষয়টা আপনি কর্তৃপক্ষের মাধ্যমে, ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে ইন্সপেক্টর জেনারেলকে অবহিত করবেন। শেষ। অফিসার কিরানির স্থাবর সম্পত্তির মালিকানা, পুলিশ অফিসার কিরানির স্থাবর সম্পত্তির মালিকানা। লোকমান, ক্লাসে ফোন কাটিয়ে দাও, আমাদের ক্লাস চলমান। ঠিক আছে। 37। তাহলে 112 কি পড়বো? 40 আছে, পড়ি। 30 মিনিট আছে, পড়ি। 112 পুলিশ অফিসার এবং কিরানিদের স্থাবর সম্পত্তির মালিকানা। তাহলে পুলিশ অফিসার এবং কিরানি, এখানে খেয়াল করেন, না আমাদের বেশ কয়েকজন লোক কে কি সম্পত্তির মালিকানা হবেন এবং কেরা কোথায় জানাবেন, এই এমসিকিউ গুলো পড়ি।
এই এমসিকিউ আপনাদের মূল আইন পড়া লাগবে না, আপনারা খালি শুনবেন। এমসিকিউ 35-এর উপরে পাচ্ছেন। এই যে মনোযোগ দিয়ে শুনতেছেন, কষ্ট করে শুনতেছেন, মনে করেন না যে আল্লাহ পাক অত বড় হিসাব বেহিসাবি যে আপনার ওই সময় মনে করা দেবে না, অটোমেটিক দেখুন মনে আছে। আর পরীক্ষার রুটিন দিয়েছে, আপনারা জাস্ট টাইমে কিন্তু করবেন, প্রথম দিকেই করবেন, অনলাইন করে ফেলবেন। জয় আপনি বাইরে আছেন ছুটিতে, এই ফর্ম পূরণ করে ফেলেন কিন্তু, ঠিক আছে? কেউ মিস দেন না যে আজ না কয় লাস্টের দিক করবো, কেন লাস্টের দিক করলেও যে ফার্স্টের দিক করলেন ঝামেলা শেষ, ঠিক আছে? পুলিশ অফিসার এবং কেরানির স্থাবর সম্পত্তির মালিকানা। তাহলে পুলিশ অফিসার এবং কেরানিদের স্থাবর সম্পত্তির মালিকানা কি কি বলছে খেয়াল করেন। চাকরিতে নিয়োগ লাভের পর তার নিজের সম্পত্তি, তার স্ত্রী এবং পরিবারের যে কোনো সদস্য নিজের উপর নির্ভরশীল কোনো ব্যক্তির মালিকানা স্থাবর সম্পত্তির ঘোষণা করবেন। মানে আপনার চাকরিতে যখন নিয়োগ হলেন, চাকরি লাভ করলেন বা চাকরিতে যোগদান করলেন, নিজের কি কি সম্পত্তি আছে আমরা কিন্তু দেই, খেয়াল রাখবেন। আমরা কিন্তু মাঝে মাঝে এটা পূরণ করে দেই। তার স্ত্রী, মানে আমার যে স্ত্রী কি সম্পত্তির মালিক আছে, পরিবারের যে কোনো সদস্য, এ যেমন আমাদের টিন কোড এখন দেওয়া লাগে, এখন টিন কোডে করা লাগে। সদস্য নিজের উপর নির্ভরশীল কোনো ব্যক্তির মালিকানাধীন স্থাবর সম্পত্তির ঘোষণা করবেন। কার কতটুকু মালিকানা আছে এটা সরকারকে জানা দেবেন। এরপরে কি বলছে, প্রত্যেক বছর মার্চ মাসের প্রথম সপ্তাহে, আমরা কিন্তু প্রত্যেক বছর মার্চ মাসের প্রথম সপ্তাহে কি করব, বিপি ফরম নং 5 পরিবর্তন না অপরিবর্তন প্রয়োজনে। তাহলে প্রত্যেক বছরের মার্চ মাসে এই সম্পত্তির বিবরণ দেবেন। প্রত্যেক মাসের মার্চ মাসে এই যে আমার আপনার সম্পত্তি যদি বাড়া কমা করে, অবশ্যই মার্চ মাসে প্রথম সপ্তাহে, প্রত্যেক বছর মার্চ মাসের প্রথম সপ্তাহে এটা সরকারকে জানাবেন যে আপনার সম্পত্তি কোথায় কি পরিমাণ আছে, এটা জানাবেন, ঠিক আছে? এইটা জানানো আমার আপনার কিন্তু নৈতিক। পুলিশ আইনের কথা আছে, এই পিআরবিতেও এই বিধিবিধান আছে। এখন আসেন এখানে একটা তফসিল মতো আছে, প্যারা মতো লেখা আছে, কে কার কাছে সম্পত্তির বিবরণ দেবে, আসেন সেই সম্পর্কে জানি। তাহলে বাংলাদেশ পুলিশ সার্ভিসের কর্মকর্তা এবং কর্মচারীগণ এবং ইন্সপেক্টর জেনারেল অফিসের কিরানীগণ, ইন্সপেক্টর স্যারের অফিসে যে কিরানি আছে, এই লোকগুলো সম্পত্তি কার কাছে বিবরণ দেবে, ইন্সপেক্টর জেনারেলের কাছে জানাবে। কিরা কিরা, বাংলাদেশ পুলিশ সার্ভিসের কর্মকর্তা, কর্মচারীগণ এবং ইন্সপেক্টর জেনারেলের অফিসের কিরানীগণ ইন্সপেক্টর জেনারেলকে তার সম্পত্তি সম্পর্কে বলবে। 2 নম্বরে কি বলছে, পুলিশ সুপারের অফিসের সাব ইন্সপেক্টর, সার্জেন্ট, সহকারী সাব ইন্সপেক্টর এবং কিরানীগণ। এইখানে সহকারী সাব ইন্সপেক্টর কিন্তু ইদানিং আছে, এখানে কিন্তু হেড কনস্টেবলের পিআরবিতে আছে, ওদের হিসাব কিন্তু নাই, ওদের কথা এখানে বাদ, উইথড্র করা। তাহলে পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সার্জেন্ট এবং সহকারী সাব ইন্সপেক্টর, ওই অফিসের যে কিরানি আছে, যে জেলায় চাকরি করবেন সেই জেলার পুলিশ সুপারকে জানাবেন। যে জেলায় চাকরি করবেন সেই জেলার পুলিশ সুপারকে সম্পত্তির বিবরণ জানাবেন। এমসিকিউ কিন্তু এখান থেকে আসে, মেলাই আসে। এরপরে তিনি কি বলছে, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফিসের কিরানীগণ, মানে ডিআইজি অফিসের যে কিরানীগণ সংশ্লিষ্ট ডেপুটি ইন্সপেক্টর জেনারেলকে অবগত করবেন। এখন বিধিবান কোন জায়গা খেয়াল করেন, 2 নম্বর পর্বে এটাই শেষ। ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর, সার্জেন্ট, সহকারী সাব ইন্সপেক্টর এবং পুলিশ অফিসের কিরানীগণ তারা যে জেলায় কর্মরত আছেন সেই জেলার পুলিশ সুপার এর নিকট পেশ করবেন। এর নিকট কি করবেন, পেশ করবেন। আর পুলিশ একাডেমির সারদা অধ্যক্ষর নিকট দেবে। তাহলে এই সম্পত্তির বিবরণ পুলিশ একাডেমির সারদা যদি কেউ কর্মরত থাকে তিনি প্রিন্সিপালকে জানাবেন, অধ্যক্ষকে জানাবেন। আর আর আসছে কি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের অফিসের কিরানি সংশ্লিষ্ট ইন্সপেক্টর জেনারেলকে অবহিত করবে, তো প্রথমে বললাম। আর কারা জানাবে না, লঞ্চ রেটিং, আমাদের কিন্তু পুলিশ বাহিনীতে আছে লঞ্চ রেটিং, আমাদের কিন্তু লঞ্চ আছে, লঞ্চ রেটিং লঞ্চ চালায় উনি। কোন হেড কনস্টেবল, কোন কনস্টেবল, হেড কনস্টেবল, লঞ্চ রেটিং, এটা কিন্তু আমাদের পুলিশের একটা পদ আছে। কোনো ঘোষণা বা বিবৃতি দেওয়ার প্রয়োজন নেই, মানে এদের এই সম্পত্তির বিষয়ে কোনো ঘোষণা বা বিবৃতি দেওয়ার প্রয়োজন নেই। দেন মাপ রাখলাম। তাহলে আইন পড়ে কি জানলেন, এই কনস্টেবল, নায়ক, হেড কনস্টেবল আর লঞ্চ রেটিং, এদের এই সম্পত্তির বিষয়ে জানানোর দরকার নেই। পরিষ্কার না? তাহলে কারা এই সম্পত্তি সম্পর্কে দেবে না, কনস্টেবল, নায়ক, হেড কনস্টেবল এবং লঞ্চ রেটিং, এইটা আসতে পারে। এরা এই সম্পত্তি থেকে অব্যাহত, ঘোষণা করা লাগবে না, ঠিক আছে? এখানেই শেষ। এরপরে 113 ব্যক্তিগত কাজে অধীনস্থ কর্মচারীর চেয়ে ব্যবহার, এটা জীবনও আসবে না। ব্যক্তিগত কাজে অধীনস্থ কর্মচারীকে ব্যবহার করা যাবে না। অধীনস্থ কর্মচারীকে নিজের ব্যক্তিগত চাকরের মতো কোনো কাজে নিয়োজিত করা যাবে না, নিষিদ্ধ। বা কায়িক শ্রম দেওয়া যাবে না।
আপনি ঊর্ধ্বতন কর্মকর্তা অধস্তনকে দিয়ে তার ব্যক্তিগত কাজ এবং কায়িক শ্রম হয় এরকম কাজ এই পুলিশ দিয়ে করানো যাবে না, নিষেধ আছে। এমসিকিউ শেষ। এখন সরকারি 114 সরকারি সম্পত্তির ক্ষতি। সরকারি সম্পত্তির ক্ষতি কিরকম? 114 প্রবিধান 114 কোন পুলিশ একাডেমি কোন এইটা মাঝে মাঝে আসে, এটা হলো মাঝে মাঝে আসে কেমন, যখন কোনো অনিষ্ট মানিষ্ট হয়ে যায় পুলিশের দ্বারা, তখন আপনি কিভাবে এটা ওই প্রশ্নের সময় বলবো, যদি টিআরবির প্রশ্নগুলো বলবো তখন 114 থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে। সরকারি সম্পত্তির ক্ষতি কিরকম? কোন পুলিশ অফিসার, কেরানি, লঞ্চ রেটিং বাংলাদেশ সরকারের মালিকানাধীন দায়িত্বদেন কোনো সম্পত্তিতে অপারগতা, অবহেলা এবং অবাধ্যকতা হেতু কোনো ক্ষতিগ্রস্ত ঘটলে উক্ত সম্পত্তির মূল্য প্রদানের জন্য সংশ্লিষ্ট অফিসের ও কেরানি বা লঞ্চ রেটিং নির্দেশ দেওয়া যাবে। তাহলে আপনার আমার কাজ এতটাই খারাপ, আপনার আমার দায়িত্ব পালন করার সময় কি হয়েছে, আমাদের কাছে সরকারি সম্পত্তি দেশে, এই সরকারি সম্পত্তি যদি ক্ষতি করে ফেলাই, বাংলা পড়া, আমার আপনার কাছে যে সরকারি সম্পত্তি দেয়, এই সরকারি সম্পত্তি যদি ক্ষতি করে ফেলাই, এই ক্ষতিটা কিভাবে করছি? অপারগতা, মানে ওই কাজটা আমি অপারগ ছিলাম, ওই জন্য ক্ষতি হয়েছে। অবহেলা করছিলাম, সম্পত্তিটা নষ্ট হয়েছে বা ধ্বংস হয়েছে। অবাধ্যকতা, অবাধ্যকতা মানে কাজটার প্রতি বাধ্যবাধকতা ছিলাম না, এইরকম যদি কারণে ক্ষতিগ্রস্ত ঘটে বা ক্ষতি ঘটলে এই ক্ষতির জন্য যদি সরকার আপনার কাছে টাকা চায় বা আপনার জরিমানা ধরে, আপনি আমি ওই টাকা দিতে বাধ্য, আপনি আমি ওই টাকা দিতে বাধ্য। তাহলে সরকারি সম্পত্তি যদি অনিষ্ট করেন, ক্ষতি করে ফেলেন, এই ক্ষতির জন্য যদি আপনাকে জরিমানা ধরে বা ক্ষতিপূরণের টাকা দিতে চায়, দিতে বলে, আমি আপনি দিতে বাধ্য। কোন কোন লোক এই ক্ষতিপূরণের টাকা দেবে খেয়াল করেন। পুলিশ অফিসার, কোন পুলিশ অফিসার, তারপরে কিরা? কিরানি, পুলিশ অফিসার, কিরানি। কিরানি তো চ্যানেলে যে আমাদের বিভিন্ন স্টারনা ক্লার্ক বলে, আমি তো ভালো জানি না, আমাদের পুলিশের যে কিরানি আছে। লঞ্চ রেটিং যার কাছে লঞ্চ আছে, তিনি যদি অবহেলা করে ভেঙে ফেলায়, আমরা যারা ড্রাইভিং করি, আমরা যারা বাদক দলে কাজ করি, হ্যাঁ, বিভিন্ন বাদ্যবাদকের ডোলমোল থাকে না, ফাটা ফেলা দেন দুই চারটা বাড়িতে আন্দাজে। আমরা বাদক দলে আমি আর জয়া ছিলাম, বুঝছেন, আর আন্দাজে বাড়ি দেওয়া অনেক সময় ফাটা ফেলায়, ও বোঝেও না যে ফিটফাট করে বাড়ি দেওয়া লাগে। আর গাড়িগুলোর কথা জানেনি, আপনার অসাবধান অবহেলার কারণে যদি গাড়ি চিজ হয়ে যায়, ওই গাড়ির ক্ষতিপূরণ দেওয়া লাগে। কারণ মোবাইল, আর দেখবেন ড্রাইভার যখন গাড়ি চালাতে যায়, ও পানি আর মোবাইল দেখে নেয় আগে, তেলের হিসাব করে, তেল না থাকলে গাড়ি বন্ধ হবে, আর মোবাইল আর পানি না থাকলে গাড়ি চিজ হয়ে যাবে। ওই ড্রাইভার ওই ড্রাইভারের ওই ক্ষতিপূরণ তখন কি? আপনার অপারগতা, আপনি অপারগ ছিলেন, আপনার অবহেলার কারণে গাড়ি চিজ হয়েছে এবং অবাধ্যকতা হেতু যখন ঘটেছে, তখন এই সরকারি সম্পত্তির ক্ষতি করার কারণে আপনি আমি ওই জরিমানা দেব। এতে মুখ খারাপ করার কোনো কিছু সুযোগ নাই। এরপর আসেন 115 কাল খেতে পারবেন।